সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ডাকসুর কারচুপি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল শিবিরের। নেপালের রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা। আগামী সরকারের মন্ত্রীদের জন্য 60টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল, জানালেন অর্থ উপদেষ্টা। গোয়ালন্দে নুরাল পাগলার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আটক 18। এবার বিস্তারিত। বড় ধরনের সংঘাত সহিংসতা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। মঙ্গলবার সকাল 8টা থেকে শুরু হয়ে বিকাল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলে। এরপরই ছাত্রদল এবং শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা যখন বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়েছি আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে। আবারও অপপ্রচার করা হয়েছে আমার এগেনস্টে। আমি নাকি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে আমি কেন্দ্রে প্রবেশ করেছি। এই ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল রিটার্নিং কর্মকর্তা আপনাদেরকে পর্যন্ত বিভ্রান্ত করতে বাধ্য করেছে। আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। শেষ পর্যন্ত আপনারা গঠনতন্ত্র করে এই অভিযোগ যে মিথ্যা সেটার স্বীকৃতি আপনারা দিয়েছেন, এজন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু অল্প সময়ের মধ্যে এই যে মিস ইনফরমেশন ছড়িয়ে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের সামনে কলঙ্কিত করার চেষ্টা এবং অপচেষ্টা চালানো হয়েছে, সেটা বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তা কর্তৃক, একজন নির্বাচন কমিশন কর্তৃক। সুতরাং এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এরা বারবার এদের ব্যর্থতার প্রমাণ দিয়ে গিয়েছে। আপনি দেখেছেন আজ আমাদের নির্বাচনী গঠনতন্ত্রে আছে। আপনারা তো 2019 সালে ডাকসু নির্বাচন অনেকে কাভার করেছেন। এখানে ভিপিজিএস, এজিএস সাকি তাদের প্যানেলের তাদের ভোট কেন্দ্র পরিদর্শনের সুযোগ ছিল না? অবশ্যই ছিল। তাদের কি পরিচিতি কার্ড থেকে শুরু করে তাদের আলাদা একটা পরিচিতি ছিল না? সব ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব আয়োজনে চরম ব্যর্থতার প্রমাণ দিয়েছে। এবং আমরা প্রত্যেকটা কেন্দ্রে যখনই গিয়েছি আমাদেরকে বারবার এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে, আমাদের সময় নষ্ট করানো হয়েছে। শেষ পর্যন্ত দেখতে পেলাম রোকেয়া হলের একজন মেয়ে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আমাকে অভিযোগ করছে যে ভাই, যে ব্যালট পত্র আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিককে এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দিয়ে রাখা হয়েছে। সেটা শুধুমাত্র রোকেয়া হলে ঘটে নাই, সেই ঘটনা অমর একুশে হলেও ঘটেছে। অমর একুশে হলের যে ভোট কেন্দ্র সেখানেও ঘটেছে। তখন আমি যখন দুটাই ইনভেস্টিগেশন করতে গেলাম, চিফ রিটার্নিং অফিসারের নির্দেশ ক্রমে আমি ভোট কেন্দ্রে প্রবেশ করলাম এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ যখন করলাম, জানার চেষ্টা করলাম, তারাও সেটা মেনে নিয়ে বললো এটা কিভাবে হয়েছে আমরা জানি না। সুতরাং স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যেহেতু ঘটনা দুই জায়গায় ঘটনা ঘটেছে, প্রমাণিত হয়েছে, তার মানে এর আগেও অনেক ব্যালটে সম্ভবত আমরা যতটা নিশ্চিত হচ্ছি, আমরা জানি না কত ব্যালটে আগে থেকে এই চিহ্ন ভরে ব্যালট বক্স ভরে দিয়ে রাখা হয়েছে, সেটা আমাদের এখনো পর্যন্ত আমাদের জানা নাই। যেহেতু ঘটনা দুইটা প্রমাণ পেয়েছি, তার মানে এরকম ঘটনা আরো ঘটেছে, এটা নিঃসন্দেহে এটা আমরা অনুমান করতে পারছি। অন্যদিকে ডাকসু নির্বাচনে ভোট কারচুপির প্রমাণ লোপাটে সিসিটিভির ফুটেজ গায়েব করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিবিরের জিএস প্রার্থী SM ফরহাদ। মঙ্গলবার শারীরিক শিক্ষা কেন্দ্রে সাংবাদিকদের তিনি কথা বলেন। আমাদের ফিডব্যাক ছিল এখানে হয় জড়িত শিক্ষার্থী নিজে এটা নিয়ে অ্যাপ্লিকেশন করেছেন, অথবা স্টাফ অথবা শিক্ষক যে জড়িত হোক না কেন সে অ্যানালাইজ করে জড়িত ব্যক্তিকে দ্রুত পানিশমেন্টের আওতায় এনে রিমান্ডে নিয়ে যান, তথ্য বের করেন। আমাদের প্রস্তাবনা ছিল, কিন্তু সিসিটিভি ফুটেজ দেওয়া হয় নাই। তারপর আমি যখন ফোন দিয়েছি আরো 2 ঘন্টা বাবা তারা পাচ্ছে না, এভাবেই প্রশাসন বারবার হেল্প করে আসছে। এই নাটক মঞ্চস্থ করে তারা চিন্তা করছিল এই দায়টা পুরোটা আমাদের উপর চাপিয়ে দেবে। কিন্তু যখন সেখানকার দায়িত্বরত শিক্ষক আমাদের সাহসিকতার সাথে নিয়ে এসে সকল ব্যালট পেপার খুলে দেখালেন যে আর কোনো ব্যালট পেপার শব্দ নাই, আর কোনো ব্যালট পেপারে দাগ নাই, এবং এর আগে যারা ভোট দিয়েছেন তারাও কোনো ধরনের অভিযোগ দেয় নাই। আগে অভিযোগ দেয় নাই,
পরে ব্ল্যাঙ্ক কোনো ব্যালটে ধরনের চিহ্ন ছিল না, সেগুলো যখন ক্যামেরার সামনে সম্পূর্ণ দেখানো হলো, তারপরে সেই শিক্ষার্থী ধরা পড়বার পরে বাধ্য হয়ে তখন হয় শিক্ষার্থী ধরা পড়বেন অথবা ধরা পড়বেন সেই স্টাফ, যে ধরা পড়বেন না কেন আমরা যখন পানিশমেন্টের দাবি করেছি কোর্টে তারা নিয়ে আসা নাই। এটি সহযোগিতা। এই ধরনের নাটক ফেল হওয়ার পরে আমরা এই ধরনের আবার পাল্টা সহযোগিতা করে এটা খুব দুঃখজনক। প্রশাসনের কাছে আপনারা দেখেছেন ইউলেবে আমাদের এই সিলেট ভবনের পাশে ইউলেবে সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত এই লম্বা সময়ে কোনো ধরনের মিডিয়া ছিল দিতে দেওয়া হয় নাই এবং কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্ট অবজারভার ছিল দিতে দেওয়া হয় নাই। একই সাথে সেখানে 10 জন পোলিং এজেন্টের মধ্যে 6 জন ছাত্র দলের এবং ইসলাম ছাত্র আন্দোলন বাংলাদেশের বের করে দেওয়া হয়। সামগ্রিক ঘটনা জানানোর পর ছাত্র অবজারভারকে বের করে দেওয়া হয়। তারপর 10:30টার পরে যখন আমি যাই সেখানে অভিযোগ দেই, আধা ঘন্টা তার করে রাখা হয়। তারপর চারটায় ভোট কাউন্টিং শেষ হওয়ার পরে ভোট কাউন্টিং শুরু হওয়ার আগ মুহূর্তে প্রায় 1 ঘন্টার অধিক সময় ধরে কথা হচ্ছিল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যারা সাংবাদিক আছেন তাদের বের করে দেওয়া হয়েছে, প্রধান অবজারভার রাখা হয় না। আবার কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে যেসব শিক্ষকরা সারা দলের নয়, তাদেরকে সারা দলের শিক্ষকরা বলছেন না, নিজেরা থাকবেন সে ধরনের অপচেষ্টা লিপ্ত হয়েছে। এগুলো খুব বাজে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভয়াবহ দেশ ছাড়া করবার পরে আর কোনো তারপরে আপনারা দেখেছেন খুবই লজ্জাজনক ব্যাপার যে রোকেয়া হলের সেই ঘটনা যখন ধামাচাপা দিতে পারে নাই, যখন সিসিটিভি ফুটেজ থেকে চেক করে যখন ধরা পড়লো যেটা একটা নাটক পঞ্চায়েত ছিল, তারপরে তারা মক টিম ক্রিয়েট করে সেখানকার শিক্ষকদেরকে বাজেভাবে লাঞ্ছনা করেছে। লাঞ্ছনা করে নাই, নারী শিক্ষক আমাদের একজন সম্মানিত শিক্ষিকা তার বিভিন্ন ফটো নিয়ে সেই দলের নেতা এবং কর্মীরা বাজেভাবে হুমকি ধমকি এবং ফ্ল্যাট শেমিং করেছে। এতদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ফ্ল্যাট শেমিং করেছেন, আজকে দেখেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকাদেরকে লজ্জা, এর চেয়ে লজ্জাজনক কাজ আর হইতে পারে না। তারপরে আমরা অপেক্ষা করছিলাম, আমরা ছাত্রলীগের তারপর আমরা বিকালে কি লক্ষ্য করেছি, যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সবাইকে এই যে কারচুপি তাদের কারচুপিতে যখন ঘুরিয়ে উঠতে পারলো না শেষ পর্যন্ত যেভাবে যে আচরণের কথা আমরা জানলাম সেই আমার জীবনে আমি দেখি নাই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র এই ধরনের আঙুল তুলে টেবিল চাপড়ে এবং ভব ক্রিয়েট করে কথা বলে। নেপালে স্থানীয় সময় আজ দুপুর 3টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা দেওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের, কিন্তু নেপালে তরুণদের বিক্ষোভ আরও ভয়াবহ রূপ নেওয়ায় ত্রিভুবনের সব ফ্লাইট বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সেজন্য বাংলাদেশ ফুটবল দলেরও আজ দেশে ফেরা অনিশ্চিত। আজ দুপুরে বাফুফে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এদিকে নেপালের সহিংস পরিস্থিতির মধ্যে বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশের নাগরিকদের যারা নেপালে অবস্থান করছেন তাদের বাইরে না বের হওয়ার এবং ভ্রমণিচ্ছুক ব্যক্তিদের আপাতত নেপাল ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। আজ দূতাবাস থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে বসবাসরত বা আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান বা হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হলো। সেই সঙ্গে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ভ্রমণিচ্ছুক সব বাংলাদেশি নাগরিককে আপাতত নেপাল ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হচ্ছে। বিবিসি ও আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ও এক্স সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম ও বার্তা আদান প্রদানের অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার। প্রতিবাদে তরুণদের নেতৃত্বে হাজার হাজার নেপালি মানুষ রাস্তায় নেমে আসেন। এর মধ্যে জেনজি প্রজন্মের তরুণরাই বেশি। আগামী সরকারের মন্ত্রীদের জন্য 60টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগামী সরকারের মন্ত্রীদের জন্য 60টি গাড়ি কেনার প্রস্তাব আসলেও সেটি বাতিল করা হয়েছে।
তবে জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্য প্রায় ৩০০টি গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মিৎসুবিশি পাজেরো QX 2427 সিসি মডেলের প্রতিটি গাড়ির দাম ১,৬৯,০০,০০০ টাকা। এসব গাড়ি কিনতে ব্যয় হবে ১০১,৬১,০০,০০০ টাকা। প্রস্তাবে গত ২৪ আগস্ট সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এ নিয়ে গত ৪ সেপ্টেম্বর সমকালে নিউজ প্রকাশিত হয়। এরপর বিভিন্ন মহলে তীব্র সমালোচনা হয়। অবশেষে প্রস্তাবটি বাতিল করার কথা জানালেন অর্থ উপদেষ্টা। রাজবাড়ীর গোয়ালন্দের নুরাল পাগলার লাশ পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে তার বাড়িতে ভাঙচুর, পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় পৃথক ২ মামলায় ১৮ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে মসজিদের একজন ইমাম ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা রয়েছেন। পরে তাদের সবাইকে আদালতে পাঠানো হয়। মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হয়। জানা যায়, হামলার সময় নুরাল পাগলের ভক্ত ও তৌহিদি জনতার মধ্যে সংঘর্ষে নিহত রাসেলের বাবা আজাদ মোল্লা গোয়ালন্দ ঘাট থানায় ৪,০০০ অজ্ঞাতনামা আসামির কথা উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমীর মোল্লাপাড়া জামে মসজিদের ইমাম আব্দুল লতিফকে মানিকগঞ্জ জেলায় তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া সমীর মোল্লাপাড়ার রঞ্জু শেখ নামে আরেক যুবককে গ্রেফতার করা হয়। এদিকে ওই সময় পুলিশের উপর হামলা ও তাদের ব্যবহার করা ২টি গাড়ি ভাঙচুর মামলায় এসআই সেলিম মোল্লা ৩,৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলায় গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকার মোহাম্মদ লাল মিয়া মৃধার ছেলে হিরু মৃধা, পৌর শহরের দেওয়ানপাড়ার আফজাল সর্দারের ছেলে শাফিন সর্দার, জহিরুদ্দিনের ছেলে এনামুল হক জনি, কাজীপাড়ার আরিফ কাজীর ছেলে অপু কাজী ও দক্ষিণ উজানচর সিরাজতুল্লাহ মৃধাপাড়ার মরহুম আক্কাস মৃধার ছেলে মাসুদ মৃধা সহ মোট ১৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের সবাইকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, নুরাল বাড়িতে লাশ পোড়ানোর ঘটনায় ২টি পৃথক মামলা হয়েছে। ওই ২ মামলায় ৭,৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ভিডিও ফুটেজ দেখে এ পর্যন্ত মোট ১৮ জনকে গ্রেফতার করে বিচারিক আদালতে পাঠানো হয়। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।